আমরা গত দিনে পড়াইছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 5 থেকে 35 শর্ট টাইপেন ক পর্যন্ত। তাহলে 5 ধারায় পড়াইছিলাম যে দণ্ডবিধি আইনের অধীনে যে সমস্ত অপরাধগুলো হয় সেই অপরাধগুলোর বিচার, অনুসন্ধান, তদন্ত ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে হবে। তাহলে আমাকে 5 ধারা আলোচনা কি ছিল যে দণ্ডবিধি আইনের অধীনে যে সমস্ত অপরাধগুলো হয় সেই অপরাধগুলোর অনুসন্ধান, তদন্ত ও বিচার কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে হবে। এরপরে পড়াইছিলাম আমরা 6 ধারা। 6 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে আমরা ম্যাজিস্ট্রেটের বিষয়, আদালতের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। যে প্রথমে পড়াইছিলাম যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের অধীনে 2টা বিভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপনার আপিল বিভাগ। একটা হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। এরপরে পড়াইছিলাম যে আদালত, অর্থাৎ ফৌজদারি আদালত 2 প্রকার, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে ফৌজদারি আদালত কত প্রকার? ফৌজদারি আদালত 2 প্রকার, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এরপরে পড়াইছিলাম ম্যাজিস্ট্রেট 2 প্রকার, একটা হচ্ছে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট কত প্রকার? ম্যাজিস্ট্রেট 2 প্রকার, একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরে পড়ানো হয়েছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 প্রকার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় প্রকার? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে 4 প্রকার। আমরা প্রথমে পড়াইছিলাম মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 আর 2 নম্বরে হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, 3 নম্বরে হচ্ছে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আর 4 নম্বরে হচ্ছে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে 4 প্রকার, এটা পড়ানো হয়েছিল। আর একটা বিষয় আপনাদেরকে পড়াইছিলাম যে কার্যবিধি কয় প্রকার। কার্যবিধি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি আর একটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। তাহলে কার্যবিধি আইন কত প্রকার? কার্যবিধি আইন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আর একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। এই ছিল হচ্ছে আমাদের 6 ধারার মূলত আলোচনা। এরপরে আমরা পড়াইছিলাম হচ্ছে 10 ধারা, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। তার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কাকে বলে আমরা আপনাদেরকে আলোচনা করছিলাম যে জেলা ম্যাজিস্ট্রেট বলতে হচ্ছে একটি জেলায় 1 বা একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। একটি জেলায় 1 বা একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে যিনি সিনিয়র থাকেন তিনি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। আর এই জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 10 ধারা। এরপরে আমরা 12 ধারা আলোচনা করছিলাম স্পেশাল ম্যাজিস্ট্রেট। 12 ধারায় কি আলোচনা করা হয়েছিল? স্পেশাল ম্যাজিস্ট্রেট। এই স্পেশাল ম্যাজিস্ট্রেট সরকার বিশেষ কোনো মামলা অথবা অন্য কোনো মামলা বা বিশেষ প্রয়োজনে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের মধ্যে হইতে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন। অর্থাৎ সরকার কোনো গুরুত্বপূর্ণ মামলা বা বিশেষ মামলা বা অন্য কোনো বিশেষ কার্যক্রমের ক্ষেত্রে তিনি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্য থেকে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন। এটা ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 12 ক্লোজ 1 উপধারা। 12 ক্লোজ 2 উপধারা আমরা পড়ছিলাম যে এএসপি থেকে তৎঊর্ধ্ব পুলিশ অফিসার স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। কোন কোন ক্ষেত্রে? অপরাধ দমন, নিবারণ ও শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এসপি থেকে তৎঊর্ধ্ব পুলিশ অফিসার স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এটা ছিল 12 শর্ট টাইপেন ক্লোজ 2। এছাড়া আমরা এর সাথে বলছিলাম পুলিশ আইনের 5 ধারা ও পিআরবির 35 বিধি এই আইনটার সাথে যুক্ত হবে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে
যে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে, পুলিশের কোন কোন পদের অফিসার স্পেশাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারেন। তাহলে পুলিশের কোন পদের অফিসার, এএসপি থেকে তদূর্ধ্ব অফিসার অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বেআইনি সমাবেশ দাঙ্গা হাঙ্গামা মোকাবেলার জন্য স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এটা 12(2)। এরপরে আপনাদেরকে পড়ানো হয়েছিল 20 ধারা, মফস্বল এলাকায় জাস্টিস অফ দ্য পিস কে হতে পারেন। এখানে বিদেশি নাগরিক ব্যতীত বাংলাদেশের যে কোনো নাগরিক তার মফস্বল এলাকায় তাকে জাস্টিস অফ দ্য শিপ নিয়োগ করতে পারেন সরকার গেজেট প্রকাশের মাধ্যমে। এই জাস্টিস অফ দ্য পিস কি? এটা হচ্ছে মনে করেন একজন সংক্ষুব্ধ ব্যক্তি, তিনি অপরাধের অপরাধ হয়েছে এই সংক্রান্তে থানায় মামলা করতে গেছেন, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলা নিতে অস্বীকার করেন বা কোনো কারণে মামলা গ্রহণ করেন না, তখন তিনি ন্যায় বিচারের স্বার্থে জাস্টিস অফ দ্য চিফ এর নিকট আইনি সহায়তার জন্য আবেদন করতে পারেন। আর তখন এই জাস্টিস অফ দ্য চিফ যিনি থাকবেন তিনি এই আইনি সহায়তা দিবেন ওই সংক্ষিপ্ত ব্যক্তিদের বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের। এটা ছিল হচ্ছে আমাদের কত ধারা, জাস্টিস অফ দ্য চিফ পড়ালাম 20 ধারায়, 22 ধারায়। এরপরে ছিল 25 ধারা, যে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করা হয়। ইনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন, অথবা আমাদের হাইকোর্টের অথবা জজ কোর্টের যিনি বিচারপতি থাকবেন তিনাকে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ দেওয়া যায়। এটা হচ্ছে কত ধারা? এটা হচ্ছে আপনার এই 25 ধারায়। এরপরে আমরা পড়াইছিলাম 28 ধারা। 28 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা পড়াইছিলাম, সেটা হচ্ছে যে এই যে দণ্ডবিধির আইনে যে সমস্ত অপরাধগুলো, এই অপরাধগুলোর বিচার কোন কোন আদালতে করা যেতে পারে। তা 28 ধারায় আমরা দণ্ডবিধি আইনের বিচার কার্যক্রম আমরা বিশেষ করে আপনার হাইকোর্ট বিভাগ আর হচ্ছে আপনার দায়রা আদালতে আর দ্বিতীয় তফসিলে যে সমস্ত ম্যাজিস্ট্রেট আদালত আছে এই আদালতে আপনার এই যে দণ্ডবিধি সকল বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। কোন কোন আদালত? একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, আর একটা হচ্ছে দায়রা আদালত, আর একটা হচ্ছে আপনার এই যে দ্বিতীয় তফসিলের যে ম্যাজিস্ট্রেট আদালত আছে এই আদালতে আপনার বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? 28 ধারা আলোচনা করা হয়েছে। তারপরে আমরা পড়াইছিলাম হচ্ছে আপনাদের 31 ধারা। এই 31 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত কি কি ধরনের শাস্তি দিতে পারেন। একটা গুরুত্বপূর্ণ, হাইকোর্ট বিভাগ আপনার যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন, মৃত্যুদণ্ড দিতে পারেন, যাবজ্জীবন দিতেও পারেন, 10 বছরও দিতে পারেন, যে কোনো ধরনের শাস্তি হাইকোর্ট বিভাগ দিতে পারেন। দায়রা আদালত বা অতিরিক্ত দায়রা জজ তিনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, 10 বছর বা যে কোনো মেয়াদের শাস্তি দিতে পারেন। তবে এখানে একটা শর্ত আছে যে যদি তিনি মৃত্যুদণ্ড দণ্ডিত কোনো শাস্তি দিয়ে থাকেন তবে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। এটা ছিল আমাদের কত 31 ধারা আলোচনা। আর আরেকটা দায়রা আদালতের সহকারী যে দায়রা আদালত অর্থাৎ যুগ্ম দায়রা আদালত, এই আদালত শাস্তি দিতে পারে কি 10 বছরের নিম্নে, অর্থাৎ 10 বছরের ঊর্ধ্বে বা মৃত্যুদণ্ড এ ধরনের শাস্তি যুগ্ম আদালত দিতে পারবে না। যুগ্ম আদালত কোন ধরনের শাস্তি দিতে পারবে? যুগ্ম দায়রা আদালত। যুগ্ম দায়রা আদালত শাস্তি দিবে 10 বছরের নিম্নে যে ধরনের শাস্তি আছে সেটা দিতে পারবে। এটা ছিল আমাদের কত ধারার আলোচনা? 31 ধারা আলোচনা। 32 ধারা আমরা যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত কি কি ধরনের শাস্তি দিতে পারে। অর্থাৎ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মুখ্য
মহানগরী ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট এরা সকলেই কিন্তু প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 32 ধারা মোতাবেক তিনি শাস্তি দিতে পারেন 5 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা করতে পারেন। এই 5 লক্ষ টাকা জরিমানা বর্তমান যে সংশোধনীয় অধ্যাদেশ 2025-এ এটাই 5 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে। এরপরে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তিনি দিতে পারেন 3 বছরের কারাদণ্ড অথবা 3 লক্ষ টাকা জরিমানা। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আপনাকে দিতে পারে হচ্ছে 2 বছরের কারাদণ্ড অথবা 2 লক্ষ টাকা জরিমানা। এই ছিল হচ্ছে আমাদের কত ধারার আলোচনা, 32 ধারা আলোচনা। 32 ধারা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিবে 5 বছরের কারাদণ্ড, তার পাশাপাশি 5 লক্ষ টাকা জরিমানা। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিবে 3 লক্ষ টাকা জরিমানা, তার পাশাপাশি 3 বছরের কারাদণ্ড। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিবে হচ্ছে আপনার 3 বছরের 2 বছরের কারাদণ্ড পাশাপাশি 2 লক্ষ টাকা জরিমানা। এটা ছিল 32 ধারা আলোচনা। আমরা আরেকটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আপনাদের 35 ধারা। 35 ধারাটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এই 35 ধারা আলোচনা ছিল আমাদের মূলত যে একটি অপরাধের সাথে যদি 2টি মামলা হয়, অর্থাৎ একজন ব্যক্তি ডাকাতি করতে গেছে, সে ডাকাতির পাশাপাশি সে কি করছে, ধর্ষণ করছে, তাহলে তার বিরুদ্ধে ডাকাতিও মামলা হয়েছে, পাশাপাশি ধর্ষণের মামলাও হয়েছে, তাহলে 2টি আদালতে তার বিচার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। তবে বর্তমানে নারী শিশু নির্যাতন আইনের 27-এর ক্লোজ 3 বলছে যে নারী শিশু নির্যাতন দমনের আইনের সাথে যদি অন্য কোনো আইনের অপরাধ সংগঠিত হয়, তাহলে উভয় অপরাধের শাস্তি ন্যায় বিচারের সাথে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে করা যাবে। তাই এই যে 35 ধারা ক্লোজ 1 বলছে যে একটি অপরাধের জন্য ভিন্ন ভিন্ন আদালতে ভিন্ন ভিন্ন অপরাধের শাস্তির কার্যক্রম চলমান থাকা অবস্থায় আপনি একটু বন্ধ করে দেন, এটা শব্দ শোনা যাচ্ছে। হাবিব একটু মিট করে দেন। তাহলে ভিন্ন ভিন্ন অপরাধের জন্য আপনার ভিন্ন ভিন্ন শাস্তি হতে পারে। হ্যাঁ, শাস্তি হতে পারে। আর এই শাস্তি 35-এর ক্লোজ 2 বলছে যে সর্বোচ্চ শাস্তি এই 2 আদালত মিলে 14 বছরের অধিক হবে না। এই প্রশ্নটা এমসিকিউতে কয়েকবার আসছে। সেটা হচ্ছে যে একটি অপরাধের শাস্তি যদি আরো একাধিক অপরাধের বিচার কার্যক্রম করা হয়, তাহলে একই মামলা যদি ভিন্ন ভিন্ন অপরাধের বিচার কার্যক্রম করা হয়, সেক্ষেত্রে আপনার একটি অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি উভয় মিলে 14 বছরের অধিক হবে না। এটা ছিল হচ্ছে আমাদের 35-এর ক্লোজ 2। এরপরে আমরা পড়াইছিলাম 35-এর শর্ট টাইপেন ক ধারা। 35-এর শর্ট টাইপেন কতে যেটা বলা আছে যে যদি কোনো আসামি সে মামলা রায় হওয়ার আগে দীর্ঘদিন যদি হাজতখানায় থাকে, তাহলে রায় হওয়ার পরে দেখা গেল যে তার 2 বছরের শাস্তি হয়েছে, কিন্তু সে হাজতে 1 বছর ছিল, তাহলে এই 2 বছরের শাস্তি থেকে 1 বছরের শাস্তি তার কি হবে, মাইনাস হবে, আর বাকি 1 বছর তাকে শাস্তি ভোগ করে আসতে হবে। আর এখানে আরেকটা কথা বলা আছে যে যদি তার হাজত যদি সময়কাল যদি 1 বছর হয়, কিন্তু তার রায়ে দেখা গেছে যে তার শাস্তি হয়েছে 6 মাস, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে এই রায়ের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিতে হবে। এই ছিল আমাদের মোটামুটি গত দিনের আলোচনা 35 শর্ট টাইপের ক ধারা পর্যন্ত। এটা আজকে আমরা পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করলাম।